এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা কাটা বিলের মানুষ খেকোর দ্বিতীয় পর্ব, কাটা বিলের কালো রাত। বিধু আর বিনয়ের চরিত্রে রয়েছে শুভদীপ, হারানের চরিত্রে আদিত্য, নরোত্তমের ভূমিকায় সাগর কুমার পাঠক, শিবরাম ও কাশী প্রেতের ভূমিকায় সুমিতেন্দ্র, রামদুলাল, বংশী, বিনু আর গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়। আপনারা যদি এরকম গল্প আরও শুনতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে শুরু হচ্ছে আজকের পর্ব। ধীরে ধীরে কাটা বিলের মানুষ খেকোর ভয়টা আরো বেশি করে জাঁকিয়ে বসল গোটা কুসুমপুর গ্রামের ওপর। রাতের বেলা তো কোন ছাড়, লোকে দিনের বেলাও কাটা বিলের ধারের কাছে ঘেঁষতে ভয় পেত। পরপর 3টে খুন হলো কুসুমপুর গ্রামে। কোথা থেকে যে এই নরখাদক পিশাচের উৎপত্তি হলো তা কেউ জানে না। কি করেই বা যে এর হাত থেকে মুক্তি পাওয়া যাবে সে উপায়ও কেউ দিতে পারল না। বাড়ির উঠোনে খাটিয়ার ওপর বসে এক মনে তামাক টানতে টানতে এসব কথাই ভাবছিলেন নরোত্তম বিশ্বাস। ভদ্রলোকের বয়স 50-এর ওপারে। শহরে গুঁড়ো মশলার বড় ব্যবসা, আর সেখান থেকে উপার্জিত অর্থ লাগানো হয় মহাজনী কারবারে। বলা বাহুল্য, গ্রামের লোকের টুকটাক অসুবিধা হলে তাদের ত্রাতা হয়ে দাঁড়ান এই নরোত্তম বিশ্বাস। তবে লোকের দাবি একটাই, নরু বিশ্বাস নাকি বড্ড চড়া হারে সুদ নেয়। সেসব কথা শুনে নরোত্তম বিশ্বাস খৈনি পাকাতে পাকাতে বাঁকা হাসি হেসে বলেন, ওরে কার্তিক, দিন শেষে নিজের আকেরটা তো গোছাতে হবে নাকি? আমার দুয়ারে সময়ে সময়ে যখন যে এসেছে কাউকে ফিরিয়ে দিইনি। সুদের হার চড়া বলে গালি দিলে হবে? নিজে খেটে উপায় করে সেই টাকা শোধ না করতে পারলে লোক এইসব বাহানাই দেয়। কার্তিক নরোত্তম বিশ্বাসের কারবারই দেখাশোনা করত। সুদের সব হিসেব নিকেশ সেই রাখত। নরোত্তম বিশ্বাস এক প্রকার বলা চলে কুসুমপুরের অঘোষিত মোড়ল ছিলেন। কিন্তু বাবুর থেকেও বেশি হম্বিতম্বি দেখাতো বাবুর পারিষদ কার্তিক। গ্রামের লোক তাই সামনে না হলেও পিঠ পিছে যে কার্তিককে কত গালিগালাজ সাপ সাপান্ত দিত তার ইয়ত্তা নেই। কার্তিকের স্বভাব চরিত্রেরও যে দোষ ছিল সে অভিযোগও নরোত্তম বিশ্বাসের কাছে বহুবার করেছে গ্রামের মেয়ে বউরা, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। কথায় আছে, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। কিন্তু কোথা থেকে যে মাঝখান দিয়ে কার্তিকটাই দুনিয়া থেকে চলে গেল সেটাই ভেবে ঠাউর করতে পারে না নরোত্তম বিশ্বাস। হঠাৎ করেই 2 দিন ধরে কার্তিক নিখোঁজ। পরে যাও বা পাওয়া গেল সেটাও ভাবতেই গা শিউরে ওঠে নরোত্তমের। কে যে কার্তিককে ওভাবে মারলে? শুধু কি কার্তিক, তার ছোটবেলার বন্ধু নটবর সেও তো ওভাবেই স্বর্গযাত্রা করলে।
আর এখন আবার হারাধন। তৃতীয় জন নরোত্তমের কাছে ঘুরঘুর করত কেবল দিন শেষে একটু নেশার আশায়। ভালো দামি সুরা না হলে নাকি ভদ্রলোকের নেশা চড়ত না। তিনটে মানুষই এভাবে চলে গেল। বুকটা হুহু করতে থাকে নরোত্তমের। খোলা জানালার দিকে তাকিয়ে গায়ে চাদর টেনে বিছানায় গিয়ে শুয়ে এসব কথাই তিনি ভাবছিলেন। ভাবনায় ছেদ পড়ল একটা অপ্রত্যাশিত খবরে। বাবু, ও বাবু, তা বলি কলকাতা থেকে কে এক ছোকরা আপনার সাথে দেখা করতে ইচ্ছে বাইরে দাঁড়ায় রইছে। নরোত্তম পিছনে ফিরলেন। চাকর রামদুলাল একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, কলকাতা থেকে ছোকরা? সে আবার কে? কিছুক্ষণ ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমার ঘরেই আসতে বল। রামদুলাল মাথা নেড়ে চলে গেলে নরোত্তম গা ঝাড়া দিয়ে উঠে বসলেন। মিনিট দুয়েকের মধ্যে ঘরে যে প্রবেশ করল তার বয়স 25-26-এর বেশি নয়। মাথায় ছোট করে ছাঁটা কদম ছাট চুল, নাকের তলায় কার্তিক ঠাকুরের মতো সরু একখানা গোঁপ আর গালে গুঁড়ো গুঁড়ো দাঁড়ি। গায়ের রং ও উচ্চতা দুই মাঝামাঝি। পরনে ফুল শার্ট ও জিন্স। মুখে বয়সোচিত একখানা প্রাণবন্ত ভাব ছড়িয়ে রয়েছে যেন। নরোত্তম স্পষ্টতই ছেলেটিকে চিনতে না পেরে বললেন, তোমাকে তো ঠিক চিনলাম না, কিছু কি দরকার? আজ্ঞে, আমি বিনয়, বিনয় সমাদ্দার। আমার বাবা বংশী সমাদ্দারকে আপনি চেনেন নিশ্চয়ই। নরোত্তম একবার ভ্রু কুঁচকে বিনয়ের দিকে তাকালেন, তারপর ভ্রু দুটো যথাসম্ভব ওপরের দিকে তুলে বললেন, ওহ, তুমি বংশীর বেটা। মনে পড়েছে, মনে পড়েছে। আরে বংশীর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তোমার যখন বছর 5 বয়স তখনই তো সে গ্রাম ছেড়ে শহরে চলে গেল। সেই যে গেল, প্রথম প্রথম 2-1টা চিঠি আসতো, ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে গেল, আর যোগাযোগ নেই। তা বসো বাবা, বসো বসো। এত বছর পরে তোমার সাথে দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। খাটের সামনে রাখা চেয়ারে বসল বিনয়। নরোত্তম হাঁক দিলেন, ওরে ও রামদুলাল, আরে জল মিষ্টি নিয়ে আয় রে। এই দেখ, আমাদের সেই শহুরে বংশীর বেটা এসে। আরে আরে কাকাবাবু, ঠিক আছে, আপনি এত ব্যস্ত হবেন না। না না বাবা, সে বললে হয়? তুমি এত বছর পরে এলে আমার বাড়ি, তা খবর সব ভালো তো বাড়ির? বিনয় এই কথায় একটু মাথা নিচু করল। তারপর সেই অবস্থাতেই একটু গম্ভীর স্বরে বলল, সবই ঠিক আছে কাকাবাবু, কিন্তু বাবা, বংশী কি হয়েছে ওর? কিছু সমস্যা? মাস দেড়েক হলো বাবা আর নেই, আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কথাটা শুনে কিছুক্ষণ থমথমে মুখে বিনয়ের দিকে তাকিয়ে রইলেন নরোত্তম। তারপর বললেন, কি বলছো? বংশী, বংশী আর? বিনয় মাথা নাড়ে। ক্যান্সারের লাস্ট স্টেজ, কিছুই আর করতে পারলাম না কাকু। একটা অপার্থিব মৌনতা যেন ঘরের মধ্যে ধূপ করে এসে চেপে বসল। এসবের মাঝখানে কখন রামদুলাল এসে জল মিষ্টি দিয়ে গেছে কেউ খেয়াল করেনি। মৌনতা ভেঙে বিনয়ই প্রথম কথা বলল, বাবা অনেক কষ্ট করে এখানে ওখানে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছিলেন। ঠাকুরের কৃপায় বছরখানেক হলো একটা ভালো চাকরি জুটিয়ে নিয়েছি। না না, ঠিক ঠিক। বাবার পরে তো এবার তোমাকেই সংসারের হাল ধরতে হবে। যে গেছে সে আর ফিরে আসবার নয়। তা যে কারণে আপনার কাছে আসা,
বাবার কাছে যতটা শুনেছি যে কলকাতায় যাওয়ার আগে আমাদের এই গ্রামে কিছুটা জমি উনি আপনার দায়িত্বে রেখে গিয়েছিলেন। হ্যাঁ, এখন আমি আর মা ঠিক করেছি যে ওটা বেচে দিয়েই। বুঝি বেচবে কাকে? খদ্দের দেখেছ? বিনয় দুদিকে মাথা নাড়ে। নরোত্তম একটা শুকনো হাসি হেসে বললেন, দেখো বাবা, একটা যুক্তি দিই, তুমি তো শিক্ষিত, বুঝবে। এমনিতেই ওই জমি মাজা পড়ে আছে, চাষাবাদ বিশেষ হয় না, হয়তো দামও বেশি উঠবে না। তাছাড়া এ তল্লাটে ভাটার দালাল পাওয়া মুশকিল। তাই বলি কি, যে জমিটা যদি আমাকেই দাও, মানে তোমাদের যদি আপত্তি না থাকে। বিনয় কৃতজ্ঞতার সুরে বলল, তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না। আপনি আমাদের পরিচিত ও বিশ্বস্ত। ন্যায্য দামে যদি জমিটা বেচতে পারি, এর থেকে বেশি আর কিছু চাই না। ওই দেখো, কথায় কথায় তুমি কিছু খাচ্ছ না। খাও খাও খাও। আরে আমি বলি কি, কোনো কাজ না থাকলে তুমি থাকো না এখানে কদিন। জমি জমার ব্যাপার, উকিল টুকিলের সাথে কথাও বলতে হবে, কাগজপত্র সইসাবুদের ঝামেলা আছে। সেই সুযোগে নিজের গ্রামটাও একটু ঘুরে দেখো, এতদিন পর এলে। অবশেষে বিনয়ের নরোত্তম বিশ্বাসের বাড়ি থাকাই স্থির হল। বিনয়ের বাবা যে 1 বিঘে জমি ফেলে রেখে গিয়েছিলেন তা ছিল কাটা বিলের পাশেই। সেও প্রায় 20-22 বছর আগের কথা। নরোত্তম বিশ্বাস স্বাভাবিকভাবেই ভেবেছিলেন যে জমিটা এখন তাঁরই, কিন্তু এভাবে যে বংশী সমাদ্দারের ছেলে এসে উপস্থিত হবে তা তিনি ভাবতেও পারেননি। জমিটা নিতে তিনি 1 পা তুলেই আছেন, কিন্তু যেটা তিনি সম্পূর্ণ নির্বিবাদে কোনো রকম মূল্য না চুকিয়েই পেতেন, সেখানে এত দাম দিয়ে সেটা কেনার ব্যাপারটা তার ঠিক পছন্দ হলো না। তাছাড়া গ্রামের ভেতর বংশীর এদিক ওদিক আরো 2 কাঠা করে জায়গা পড়ে আছে, সেগুলো নিলেও মন্দ হয় না। কে জানে এই বিনয় আবার সেসবের কথা জানে কি না। নরোত্তম বিশ্বাস মনস্থির করলেন, যে করেই হোক বংশীর এই সব সম্পত্তি নিতে একটা গাঁটের কড়িও তিনি খরচা করবেন না। বিনয় শিক্ষিত শহুরে নির্ভেজাল ছেলে, তাকে ঠকিয়ে কিছু করাও যাবে না। অতএব এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। বিকেলে নরোত্তম ঘরে আধশোয়া হয়ে তামাক সেবনে মজেছিলেন। এমন সময় বিনয় তার ঘরে এলো। কাকাবাবু, এখন তো ফাঁকাই বসে আছি, ভাবছি একবার জমিটা দেখে আসব। নরোত্তম কোলকে সরিয়ে বললেন, তা বেশ তো, সেই কাটা বিলের ধারে জায়গাটা মনে আছে নিশ্চয়ই? আমি রামদুলালকে বলছি সঙ্গে। না না, ঠিক আছে, থাক না, আমি যেতে পারবো। অনেক ছোটবেলায় দেখলেও কিছুটা তো মনেই আছে। এই সুযোগে গ্রামটাও কিছুটা দেখা হয়ে যাবে। রামু কাকাকে কষ্ট করে গিয়ে লাভ নেই। হঠাৎ কি একটা ভেবে তড়াক করে বিছানায় উঠে বসেন নরোত্তম। এবার যেন একটু সোৎসাহে বললেন, বেশ বেশ, একাই যাও, নিজের চোখেই নিজের গ্রামকে দেখো, আর হ্যাঁ, সাবধানে যেও। বিনয় বেরিয়ে যায়। নরোত্তমের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি তার চোখে পড়ে না। নরোত্তম জানলেও বিনয় কোনোভাবেই জানতে পারেনি যে সূর্যাস্তের পর কাটা বিলের ধার জমের দুয়ারে পরিণত হয়।
মনে মনে বেশ পুলকিত হয় নরোত্তম। কোনরূপ পরিশ্রম ছাড়াই যদি পথের কাঁটা এভাবে সরে যায়, তবে সে পথের পথিক নরোত্তমের থেকে বেশি খুশি আর কে হবে? গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে থাকে বিনয়। ছেলেবেলার প্রায় সবটাই তার শহরে কেটেছে। পৈতৃক ভিটে, জন্মস্থান এই কুসুমপুরে হলেও যাওয়ার পর এখানেই এই প্রথম আসা। সেই পুকুর পাড়, পুরনো মন্দিরতলা, বটতলা সব আবার আধো আধো মনে পড়তে লাগলো তার। শহরের ধুলো ধোঁয়াশা ভরা ব্যস্ত জীবন থেকে শরীরের যে ক্লান্তি গ্রামের এই স্নিগ্ধ সবুজ পরিবেশে এসে তা অনেকটাই জড়িয়ে যায়। সূর্য পশ্চিম আকাশে ঢলে গিয়েছে। শীতের সন্ধ্যা ঝুপ করে নেমে এলো বলে মাঠে যারা কাজ করছিল তারা একে একে মাঠ থেকে সকলে ঘরে ফিরে আসছে। তাদের কেউই বিনয়কে চিনতে পারছে না, বিনয়ও কাউকে চিনতে পারছে না। কেবল ঘুরে ঘুরে তারা একবার করে বিনয়কে দেখছে। গ্রাম ছাড়িয়ে সে এবার মাঠের মধ্যে এসে পড়ল। নাম না জানা দুটো পাখি বিকট ডাকতে ডাকতে মাঠের ওপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেল। বুঝি এক্ষুনি ঘরে ঢুকতে না পারলে তাদের প্রাণ সংশয় হতে পারে। সে কথা এতদিনে এই কুসুমপুরের প্রতিটা ধূলিকণাও জেনে গেছে। জানে না কেবল এই বিনয়। সে বিভোর হয়ে চারিদিকে দেখতে দেখতে এগিয়ে চলে কাটা বিলের দিকে। মাঠের মোটা আল দিয়ে বছর কুড়ির এক ছোকরা ছাগলের পাল নিয়ে ফিরছিল। এ সময় উল্টো দিক থেকে সে বিনয়কে আসতে দেখে একটু অবাকই হলো। পাশ কাটিয়ে যাওয়ার সময় কেবল পরস্পরের মুখের দিকে চাইল, কোনো বাক্যালাপ হলো না। রাস্তা চিনে বিনয় যখন কাটা বিলের ধারে জমিটাতে পৌঁছালো তখন সূর্য প্রায় ডুবে গিয়েছে। একধারে কচু পাতা আর কাঁটা বনের ঝাড় বেশ কিছুটা গিয়ে বড় বাঁশ বনের সূচনা করেছে। দুটো বড় বড় তেঁতুল গাছ বাঁশবনের দুপাশে যেন অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। ছোটবেলায় সে বার দুয়েক বাবার সাথে এসেছিল তাদের এই জমিতে, সেটা মনে পড়ে গেল বিনয়ের। শুনেছে এই বাঁশবনের ভেতরে নাকি একটা বিলও রয়েছে। মনটা হু হু করে ওঠে বিনয়ের। সে বাবাকে খুব ভালোবাসত। কাটা বিলের ধারে জমিগুলো দেখে অবাক হয়ে যায় বিনয়। বিঘে কয়েক জমি তো, বেশ কয়েক বছর চাষ হয়নি বলেই তো মনে হচ্ছে। দু একটাতে বড় বড় ঘাস গজিয়েছে। তাদের জমিও অনাবাদি হয়ে পড়ে আছে। গোটা জায়গাটা জুড়ে কিরকম যেন একটা নিষ্প্রাণ ভাব। এত বড় একটা বনের ভেতর থেকে কোনো পশু পাখির ডাকও শোনা যাচ্ছে না। যেন এই ভূভাগে বিনয়কালের অন্তরালে সে একা এসে পড়েছে। বিনয় ভাবল, নরোত্তম কাকা ঠিকই বলেছিলেন, এমন জায়গায় এ জমি কেনার খদ্দের পাওয়া চাপের। পেলেও সে কি ন্যায্য দাম দেবে? বিনয় ভাবতে থাকে। এদিকে সারি সারি সাদা বকের ডানায় ভর করে চুপ করে শীতের সন্ধ্যা নেমে এলো। একটা দীর্ঘশ্বাস ফেলল বিনয়। হঠাৎ
তার মনে হলো কে যেন ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। চকিতে পিছন ফিরল বিনয়, কিন্তু না, কেউই তো নেই। তাহলে তাহলে তার মনের ভুল হয়তো। পরক্ষণেই আবার বিনয়ের মনে হলো কেউ যেন পাশের ঘাস জমিতে দাঁড়িয়ে তাকে অনেকক্ষণ ধরে দেখছে। বিনয় ঘুরে তাকালো, আবারও কেউ নেই। উত্তরে ঠান্ডা হাওয়া লেগে ঘাসগুলো মাথা নাড়ছে, যেন সকলে একসাথে গা দুলিয়ে বিনয়ের সাথে বিদ্রূপ করছে। এবার বিনয় সত্যি সত্যি একটু ঘাবড়ে গেল। পরপর দুবার অন্তত এরকম ভুল হতে পারে না। চোর ডাকাত নয় তো? এদিকটা গ্রামের চৌহদ্দি ছাড়িয়ে একটু দূর আর নির্জন। আশেপাশে কোনো জনপ্রাণীও নেই। তার কাছে অবশ্য পয়সা কড়ি কিছুই নেই চোরকে দেওয়ার মতো। গায়ের চাদরটা একবার খুলে ভালো করে বুকের ওপর দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় বিনয়। গ্রামের দিকে বেশ ঠান্ডা পড়ে, কিন্তু না, অন্ধকার হয়ে আসছে। এবার তাকে ফিরতে হবে। ফেরার জন্য বিনয় সবেমাত্র এক পা বাড়িয়েছে, আচমকা পেছন থেকে তার চাদরে একটা হ্যাঁচকা টান পড়ল। উরি বাবা গো! এটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে টাল সামলাতে না পেরে বিনয় মাটিতে পড়ে গেল। একই এমন ঠান্ডা, তার উপর আবার শক্ত কি একটাতে হাতের কবজিটা ঠুকতেই বিনয় ব্যথা পেল। কবজিতে হাত বুলোতে বুলোতে বিনয় দেখল জিনিসটা একটা হাড়, বেশ বড় আর মোটা। ছোটখাটো কোনো জন্তুর তো নয় নিশ্চিত। এসব কি এখানে? কিন্তু অবাক হওয়ার এখানেই শেষ নয়। বিনয় উঠে দাঁড়াতেই চোখের সামনে ধরা দিল এক মূর্তিমান বিভীষিকা। প্রায় 7 ফুট লম্বা একটা বিরাট কালো ছায়া মূর্তি তার একদম সামনে এসে দাঁড়িয়েছে। মূর্তিটার হাত, পা, নাক, মুখ কিছু বোঝা না গেলেও তার ভাঁটার মতো জ্বলন্ত 2 চোখের দৃষ্টি বিনয়ের দিকেই নিবদ্ধ। সে চোখের একটা দৃষ্টি যথেষ্ট বুকের ভেতর থেকে প্রাণ টেনে বের করে নেওয়ার জন্য। বিভীষিকার ঘোর কাটতে না কাটতেই কে যেন পেছন থেকে অদৃশ্য 2 হাতে চেপে ধরল বিনয়ের গলা। সেই সাথে একটা পৈশাচিক হাসির শব্দ। এসব কি হচ্ছে বুঝতে পারছে না বিনয়। তার হাত পা ধীরে ধীরে কিরকম যেন অবশ হয়ে যাচ্ছে। ওই 2 জ্বলন্ত চোখের দৃষ্টি তাকে যেন ভেতর থেকে কাঁপিয়ে তুলে আবার অবশ করে দিচ্ছে। গলায় হাত রেখে কোঙাতে কোঙাতে মাটিতে লুটিয়ে পড়ল বিনয়। জ্ঞান হারাবার আগের মুহূর্ত পর্যন্ত সে দেখল ওই 2 ভাটার মতো চোখের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। কাঁপুনি দিয়ে বিনয়ের যখন হুঁশ ফিরল, সে নিজেকে কুয়াশা মাখা আবছায়া পরিবেশে মাঠের মাঝখানে আবিষ্কার করল। আস্তে আস্তে সে উঠে বসল। হাতের কবজিটা
কিরকম ব্যথা হয়ে আছে। উঠে বসতেই তার চোখে পড়ল সামনের বড় বাঁশবনটা। অন্ধকার কুয়াশার মাঝে সেটাকে যেন কোনো ঐতিহাসিক দুর্গ বা নিস্তব্ধ মৃত্যুপুরী বলে মনে হচ্ছে। সত্যি মৃত্যুপুরী। একটু আগে তবে কি হলো বিনয়ের সাথে? কে ছিল ওই বিরাট ছায়ামূর্তি? তার গলায় বা কে টিপে ধরেছিল? বিনয় আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে, স্পষ্টতই এসব ভূত প্রেতে তার বিশ্বাস নেই। তাহলে বাঁশবনটার দিকে তাকিয়ে থাকে বিনয়। কিছু তো একটা রহস্য এখানে আছে। সে তো আর ভুল কিছু দেখেনি। তাকে জানতেই হবে। হাতঘড়ির রেডিয়াম ডায়ালের দিকে বিনয় তাকায়। 7টা বাজে। বেশ শীত শীত করছে। বেশিক্ষণ বাইরে থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। বিনয় উঠে ফেরার পথ ধরে। ফিরে এলো, তাও আবার এমন অকত দেহে, বলিস কি তুই? নরোত্তম অবাক হয়ে যান। রামদুলাল চোখ গোল গোল করে বলল, তবে আর বলছি কি কর্তা, ও বিনয় দাদাবাবু এসে হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে গেলেন, আর আমাকে বললেন একটু গরম দুধ দিয়ে আসতে। নরোত্তম অবিশ্বাসে হাত কচলাতে লাগলেন। এবারে যেন শয়তান ভর করল তার মাথার ওপর। দাঁতে দাঁত চেপে বললেন, যেখানে 3-3টে আস্ত মানুষ খুন হয়ে গেল, সেখানে এই ছোকরা বেঁচে ফিরে এলো কি করে? না 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 না, এভাবে চললে তো হবে না। এসব ভূত প্রেতের ভরসায় থাকলে পথের কাটা কোনো দিনই সরবে না। যা করার তা নিজেকেই করতে হবে। কি করবেন কর্তা? রামু, তুই ছোকরার উপর নজর রাখ ভালো করে। কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দেখবি। আমি নিশ্চিত এমন একটা সুযোগ তো আসবেই যেখানে আমি সাপকেও মারবো, আবার লাঠি ভাঙারও কোনো জায়গা থাকবে না। ওই ওই জমি আমার চাই। তার জন্য একটা গাঁটের কড়িও আমি খসাবো না, এই আমি বলে দিলাম। রাতের খাওয়া শেষে বিছানায় শুয়ে বিনয় ভাবতে থাকে কাটা বিলের ধারে মাঠের ঘটনাটা। কিছু কি কাকতালীয় ছিল ব্যাপারটার মধ্যে? সে বুঝে উঠতে পারে না। বিনয় ঘুমিয়ে পড়ে। স্বপ্নেও সে যেন দেখতে পায় নিকষ কালো অন্ধকার, আর সেই অন্ধকারে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়ামূর্তি। হাতছানি দিয়ে সে বিনয়কে ডাকছে, যেন তার বিনয়কে খুব দরকার। বড় কষ্টে আছে সে। বিনয় কি পারে না তার কিছুক্ষণের সঙ্গী হয়ে তার কষ্টটা ভাগ করে নিতে? চা খেয়েই চুপি চুপি গায়ে চাদরটা টেনে বেরিয়ে পড়ে বিনয়। কুসুমপুরে আজ তার দ্বিতীয় দিন, এবং সে ঠিক করেছে এই সন্ধ্যায় সে আরও একবার যাবে ওই কাটা বিলের ধারে। বিনয় নিশ্চিত সেই ছায়া মূর্তি আবার আসবে। সে জানবেই তার পরিচয়। আগের দিনের তুলনায়
আজ ঠান্ডাটা আরো বেশি। ছুরির ফলার মতো করে যেন গায়ের কোপ বসিয়ে যাচ্ছে হিমেল হাওয়ার ঝলক। রাতের নিস্তব্ধতায় ছেদ ধরিয়ে শিশির ভেজা ঘাসের চাদরে পড়ল তার পদক্ষেপ। এক জোড়া নয়, দুই জোড়া। একটা বিনয়, আরেকজন তার থেকে একটু পেছনে। অন্ধকারের এই সুযোগ নিয়েই সে বেরিয়েছে কার্যসিদ্ধি করতে। নরোত্তম বিশ্বাস। এত বছরের পুরনো বন্ধুত্বের আর কোনো দাম নেই আজ তার কাছে। সে সব কবে মিয়ে গেছে। বন্ধুই যেখানে বেঁচে নেই, বন্ধুত্বের কথা ভেবেও লাভ নেই। তার চেয়ে ভালো এই সুযোগে নিজের আখেরটা গুছিয়ে নেওয়া। দিনের আলোতে যে নরোত্তম কাকাকে বিনয় দেখেছে, সে ভাবতেও পারছে না এই রাতের অন্ধকারে সেই পিতৃতুল্য কাকাই তার পিছন পিছন আসছে সাক্ষাৎ যমের বেশে। বিনয় যে বেরিয়েছে সে খবর রামদুলালের কাছেই পেয়েছে নরোত্তম, আর এটাই তার সুযোগ পথের কাঁটা উপড়ে ফেলার। ওই কাঁটা বিলের ধারেই পড়ে থাকবে বিনয়ের দেহ। এখানে মানুষ আগেও মরেছে, অতএব নরোত্তম বিশ্বাসের ওপর সন্দেহ করে কার সাধ্যি? নিজের বুদ্ধির তারিফ নিজেই করে ভেতর ভেতরে বেশ পুলকিত হন নরোত্তম বিশ্বাস। মনে মনে বললেন, চলো বাছাধন, জমের দুয়ারে যদি না পাঠিয়েছি তবে আমার নাম নরোত্তম বিশ্বাস নয়। গ্রাম ছাড়িয়ে মাঠ পেরিয়ে কাটা বিলের ধারে এসে বিনয় দাঁড়ালো। অন্ধকারে এখন তার চোখ সয়ে এসেছে অনেকটাই। আজ কুয়াশা ভাবটা অনেকটাই কম। বনটার সামনে এসে দাঁড়ালো বিনয়। এবার কি করবে সে? চেঁচিয়ে ডাকবে, নাকি অপেক্ষা করবে এমন কারোর জন্য যাকে সে চেনেও না, জানেও না? একটু এগিয়ে বিনয় কচু বনটার ভেতরে পা রাখতে যাবে, হঠাৎ পেছন থেকে একটা খচমচ শব্দ পেয়ে সে একটু চমকে উঠে ঘুরে তাকালো। আর সাথে সাথে একটা বিকট গোঙানির শব্দ। যে দৃশ্য বিনয় দেখল তা সে না তো কোনোদিন ভাবতে পারবে, না তো বর্ণনা করতে পারবে। তার ঠিক পেছনে দু হাত দূরে মাটি থেকে কিছুটা শূন্যে ভেসে রয়েছে নরোত্তম কাকা। না, ভুল, তিনি ভেসে নেই। কেউ যেন তার গলা চেপে ধরে তাকে শূন্যে তুলেছে। বলির পাঁঠার মতো ছটফট করছেন নরোত্তম। এমন সময় এক হাতে ধরা লোহার রডটা পড়ে গেল মাটিতে। ধীরে ধীরে অন্ধকারে বুক চিরে তাদের চোখে ধরা দিল সেই বিরাট ছায়ামূর্তি, সেই আগুন ঝরানো চোখের দৃষ্টি। তবে আজ তার নিবদ্ধ নরোত্তম বিশ্বাসের ওপর। ভয়ে ঘাম ছুটছে নরোত্তমের। কোনো রকমে তিনি গোঙানি দিয়ে বলে ওঠে, পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল সেই ছায়ামূর্তি। এই হাসি বিনয়ের খুব চেনা। ছেড়ে দেব বলে তো চেপে ধরিনি নরোত্তম বিশ্বাস। আজ তোমায় পাকে পেয়েছি, ছেড়ে কি দেওয়া যায়? হ্যাঁ, আমাকে চিনতে পারছ না নরোত্তম বিশ্বাস? ভুলে গেলে এই অভাগাকে, যে সাহস করে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে
নাকি সাপের লেজে পা দিয়েছিল? নাট্যশালার দর্শকের মতোই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে বিনয়। এসব কি দেখছে সে? তোমাকে দেখে তোমার আসল রূপ চিনবে এমন ক্ষমতা খুব কম লোকেরই আছে নরোত্তম বিশ্বাস। লোক ঠকিয়ে চড়া হারে সুদ নিয়ে মিথ্যে মামলা সাজিয়ে গরিবের পেটে লাথি মেরে তাদের টাকা গিলে গিলে যেভাবে তুমি টাকার রাক্ষস হয়ে উঠেছ, আর তোমার ওই 3 সাগরে শালা শয়তানের বাচ্চা কি করেছিল আমার বউ ছেলে যে তাদেরকেও এখানে এই কাটা বিলের ধারে এনে অত্যাচার করে কুপিয়ে মারলে? হ্যাঁ, তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল তারা? কাশি! গলাটা কেঁপে ওঠে নরোত্তম বিশ্বাসে। একদম চুপ। ও নাম তোর মুখে মানায় না জানোয়ার। গরিবের ওপর ক্ষমতা দেখাতে ভালোই পারিস, আর দিন দুপুরে লোকের সামনে ভালো সেজে থাকিস। কিন্তু কিন্তু কাশিকে তো কি মেরে ফেলেছিলি তাই তো? আমি মরে গিয়েও বেঁচে রয়েছি, জ্বলছি জ্বলছি প্রতিহিংসার আগুনে। আমি জানি তোর মতো পাপীকে একদিন আমি ঠিক শায়েস্তা করে দেবই। আগেও 3 জনকে মেরেছি, আর আজ তোর পালা। নরোত্তমের ছটফটানি চরমে ওঠে। না 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 কাশি, আবার ছেড়ে দে কাশি, আবার ছেড়ে দে। কি ছেড়ে দেব? সেদিন তোরা আমায় ছেড়েছিলি, বাঁশ দিয়ে এই কচু বনে ফেলে মেরে মেরে মাথাটা দুভাগ করে দেবার সময় আমার কান্না তোরা শুনেছিলি? বলেছিলুম আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমায়, দিয়েছিলি ছেড়ে? এত কিছু করেও তোর পাপের ঘরা পূর্ণ হলো না। তারপর আমার বউ ছেলেকেও মারলি, এখন এই নিষ্পাপ ছেলেটাকেও তুই এক টুকরো জমির লোভে খুন করতে চলে এসেছে। তোর মতো শয়তানকে মেরে তবেই আমার আত্মা মুক্তি পাবে। বিনয়ের মাথায় যেন বাজ পড়ল। এ কি তার সেই নরোত্তম কাকা, তার বাবার বন্ধু? কিন্তু ততক্ষণে তার ভাবনায় ছেদ ধরিয়েছে নরোত্তমের প্রাণপণ আর্তনাদ। একটু একটু করে এবারে দৃশ্যমান হতে লাগলো কাশির শরীর। লিকলিকে লম্বা দেহের ওপর কেবল একটা ঝলসানো চামড়া জড়ানো, মাথার খুলি ফেটে 2 ভাগ হয়েছে, আর মুখের এক পাশ দিয়ে গড়িয়ে পড়েছে ঘিলুরস। চোখের মণি খুবলানো, সে জায়গায় জ্বলছে 2টো আগুনের পিণ্ড। মূর্তিটির হাতের ধারালো নখ এবার গলার চামড়া ভেদ করতে শুরু করলো। ফিনকি দিয়ে ছড়িয়ে পড়ল গরিবের টাকা খেয়ে ফুলে ফেপে ওঠা নরোত্তম বিশ্বাসের লাল রক্ত। নরোত্তমের প্রাক মৃত্যুর অন্তিম আর্তনাদ ততক্ষণে চরমে উঠেছে। এমন নারকীয় নরহত্যার বিভীষিকায় পড়ে বিনয় কখন জ্ঞান হারিয়েছে। কাশীর প্রেত এবার অন্য হাতে নরোত্তমের মাথার চুল চেপে ধরে সেটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিল। একটা মর্মর শব্দ, আর্তচিৎকার, আর তারপর সব শেষ। এই হিমেল রাতের আধার আর অভিশপ্ত কাটাবিলকে সাক্ষী রেখে এক মানুষ খেকো পিশাচের হাতে নিহত হলো এক পয়সা খেকো পিশাচ।
নরোত্তমের ছিন্ন ভিন্ন দেহটা মাটিতে ছুঁড়ে ফেলল কাশী। শূন্যে 2 হাত তুলে চিৎকার করে উঠল সে। যে অন্যায় অত্যাচার এই নরোত্তম, কার্তিক, নটবর আর হারাধন কাকা তার আর তার পরিবারের উপর করেছে প্রতিনিয়ত, আর সব কিছুর বদলা সে নিয়েছে। মৃত্যুর শেষ মুহূর্তে তার দিয়ে যাওয়া কথা সে রেখেছে। এবার তার আত্মার মুক্তি, চিরতরে মুক্তি। মুক্তি হবে এই কাটাবিল, মুক্ত হবে এই কুসুমপুর গ্রাম, এই অর্থলোলুপ পিশাচদের হাত থেকে। জ্ঞান ফিরতে বিনয় নিজেকে আবিষ্কার করেছিল নিজের বাড়িতে। মাথার কাছে বসে তার মা। সে নাকি গত 2 দিন এভাবেই পড়েছিল। সেদিন রাতের পর কুসুমপুরের লোকেরা তাকে খুঁজে পেয়ে অনেক খোঁজ খবর করে তাকে আবার কলকাতায় দিয়ে গেছে। শরীরে কোনো চোট আঘাত নেই, শুধু গায়ে মাথায় একটু জ্বর আছে, এই যা। মায়ের মুখে নরোত্তম কাকার পরিণতির কথা শুনে সে ম্লান হেসে বলেছিল, কিছু পাপের কোনো ক্ষমা হয় না মা। ওনার এই শাস্তিটা প্রাপ্যই ছিল। সব পাপীরাই আজ যদি এভাবে শাস্তি পেত, তাহলে সমাজটা কতই না পাপমুক্ত হতো, সুন্দর হতো, তাই না?